আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, স্বাস্থ্য বুলেটিন কোভিড-19 আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩ ডিসেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ২৬,৩৫,৬৩,হাজারেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন এবং ৫২,৩২,হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। গোটা বিশ্ব জুড়েই করোনা পরিস্থিতি একটি সময়ের জন্য খানিকটা স্বস্তিদায়ক অবস্থায় ছিল। কিন্তু আমরা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাতে অমিক্রন যে ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে, সেটি শনাক্ত হবার পর একটি পাবলিক হেলথ জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্ব জুড়ে এবং সেইটিকেই মোকাবেলা করবার জন্য কিন্তু পুরো বিশ্ব জুড়েই এখন সাজ রব চলছে। গত এক সপ্তাহে বাংলাদেশে ১,২৭,২৬১টি পরীক্ষা করা হয়েছে, যেটি পূর্ববর্তী ৭ দিনের পরীক্ষার চাইতে ৩১টি বেশি। গত ৭ দিনে শনাক্ত হয়েছেন ১,৬৪৬ জন রোগী, যেটি আগের ৭ দিনের চাইতে আবার ৬৭ জন কম শনাক্ত হয়েছে। গত ৭ দিনে যদি আমরা মৃত্যু সংখ্যাটি দেখি, সেটি ১৬, যেটি গত সপ্তাহের গত ৭ দিনের চাইতে ৪০% কম। সামগ্রিকভাবে বিগত ৭ দিনের যে সংক্রমণের যে পরিস্থিতি, তাতে ২% নিচেই থেকেছে শতকরা হিসেবে শনাক্তের হারটি এবং ৪ঠা ডিসেম্বর ২০২১-এ সেটি ১.০৭% ছিল। সামগ্রিকভাবে গত ১ মাসের চিত্রটি একই রকম প্রায়। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি আমরা সর্বমোট রোগীর সংখ্যাটি দেখি, তাহলে সেই জুলাই মাসেই আমরা সবচেয়ে বেশি সংখ্যায় রোগী পেয়েছি। গেল মাসটিতে পুরো নভেম্বর জুড়ে ৬,৭৪৫ জন রোগী শনাক্ত হয়েছেন, আর ডিসেম্বরে এই পর্যন্ত ৭৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন। জেলা ভিত্তিক যে পরিসংখ্যানটি আমরা বলি, শীর্ষ ১০টি জেলার মাঝে ঢাকা জেলার অবস্থান বরাবরের মতনই শীর্ষে রয়েছে। এখানে ৫,৩০,৩৯৪ জন রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম জেলাতে ৯৯,৭৮৮ জন রোগী শনাক্ত হয়েছেন এবং শীর্ষ ১০টি জেলার সর্বনিম্ন অবস্থানটিতে রয়েছে কক্সবাজার জেলা, সেখানে ২৩,৩৫৯ জন রোগী শনাক্ত হয়েছেন। কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গারা রয়েছেন, তাদের মাঝে শনাক্তকৃত যে রোগীর সংখ্যাটি আছে, সেই সংখ্যাটিও কিন্তু এই ২৩,৩৫৯ জনের সঙ্গে অন্তর্ভুক্ত করা আছে। ৮৪৮টি পরীক্ষাগারে আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। এর মাঝে সরকারি পরীক্ষাগারের সংখ্যা হচ্ছে ৫৪৫টি, র‍্যাপিড অ্যান্টিজেন ৫৪টি, জিন এক্সপার্ট এবং আরটিপিসিআর ৫৬টি। গত ২৪ ঘন্টায় ১৬,২২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে ১৬,৪২৮টি। আমরা গত ২৪ ঘন্টায় দেখেছি ১৭৬ জন রোগী শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত মোট ১৫,৭৭,২৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬২ জন রোগী। এ পর্যন্ত ১৫,৪২,০৪৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৬টি এবং এই ৬টি মৃত্যুর আমরা মনে করি যে এই সংখ্যাটি যদি শূন্যের কোঠায় বরাবর থাকে, তাহলে সেটি আরো বেশি স্বস্তিদায়ক অনুভূতি হিসেবেই আমরা বিবেচনা করব। অক্সিজেন সরবরাহের বিষয়টি আমরা প্রতি সপ্তাহেই আপনাদের সঙ্গে শেয়ার করি। ১১৮টি কেন্দ্রীয় লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করবার ব্যবস্থা হয়েছে ৮টি বিভাগে। অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ২৯,১১৯টি, হাই ফ্লো নেজাল ক্যানুলা ২,০১৮টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটর ২,৩৩২টি এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালগুলোতে কর্মক্ষম আছে। সব মিলিয়ে কোভিড ডেডিকেটেড শয্যা সংখ্যা ঢাকা শহরে ৪,৭৫৪টি, তাতে খালি আছে ৪,৪৪১টি। টেলিমেডিসিন সেবা গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে করোনাকালীন সময়ে জনপ্রিয়তা লাভ করেছে এবং এই করোনাকালীন সেবাটি স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ যে নাম্বারটি আছে, সেখান থেকে গত ২৪ ঘন্টায় ৫,৭৯৩ জন, আইডিসিআর এর ১০৬৫৫ নাম্বারটি থেকে ১২৫ জন এবং ৩৩৩ এই নাম্বারটি থেকে ৩,৮৪৯ জন, সব মিলিয়ে ৯,৭৬৭ জন টেলিমেডিসিনের মাধ্যমে সেবা গ্রহণ করেছেন। আমাদের পোর্ট অফ এন্ট্রি বা বন্দর সমূহ দিয়ে সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় ৯,৫৮৪ জন যাত্রী প্রবেশ করেছেন। আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ দিয়ে ৮,৫০৬ জন, স্থল বন্দর সমূহ দিয়ে ৯৩৮ জন এবং সমুদ্র বন্দরগুলো দিয়ে ১৪০ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তাদেরকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী সমস্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী আইসোলেশন, কোয়ারেন্টাইন, যার বেলায় যেটি প্রযোজ্য সেটি ব্যবস্থা করা হয়েছে।
আমরা দেখেছি যে দক্ষিণ আফ্রিকাতে করোনার একটি নতুন ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছে এবং এটি আমরা দেখেছি যে সেটি সেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, যে কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা আমরা আমাদের পোর্ট ফ্যাক্টরিগুলোতে আমরা জানিয়েছি। ডেঙ্গু পরিস্থিতির কথা একটু আলাপ করতে চাই। সেটি হলো গত 24 ঘন্টায় 53 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মাঝে ঢাকার বাইরে শনাক্ত হয়েছেন 29 জন, আর ঢাকাতে শনাক্ত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 24 জন। সব মিলিয়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে 293 জন ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন। এর মাঝে ঢাকার সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা 213 জন, আর অন্যান্য বিভাগে 80 জন। ডেঙ্গু প্রতিরোধে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা উচিত। ফুলের টব সহ বাসার ভেতরে বাইরে জমে থাকা যে পানি আছে সেগুলো অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে, এবং 3 দিনের চাইতে বেশি সময়ের জন্য যদি আমরা বাসার বাইরে কোথাও কেউ যান তাহলে কোমর এবং প্যান্ট ঢেকে রাখতে হবে, পানির পাত্রগুলো উল্টিয়ে রাখতে হবে। অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে দিনে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। মশার কামড় থেকে বাঁচতে ছোট বড় সকলকেই শরীর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করতে হবে। আর যেহেতু কোভিড রোগীর সংখ্যা কম, আর যদি সন্দেহজনক কোনো রোগী থাকে তার কোভিড পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাটিও করে নিতে হবে। আমরা বিশ্বাস করি যে এই করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলবার কোনো বিকল্প নেই। যারা টিকা গ্রহণ করেছেন তারাও স্বাস্থ্যবিধি যেমন মেনে চলবেন, যারা টিকা গ্রহণ করেননি অথবা গ্রহণ করবার জন্য SMS পেয়েছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি একইভাবে মেনে চলতে হবে। সঠিক নিয়মে নাক মুখ থেকে মাস্ক পরিধান করতে হবে, সাবান পানি দিয়ে 20 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় হাত ধুয়ে ফেলতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে যখন প্রয়োজন হয় তখন, এবং সামাজিক দূরত্বটি অবশ্যই বজায় রাখতে হবে। আমরা মনে করি যে আমাদের আতঙ্কিত হওয়ার চাইতেও অতি জরুরি হচ্ছে সচেতন হওয়া। আমরা যদি নিজেরা সচেতন হই, নিজেকে সুরক্ষিত রাখি, পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখি, তাহলে কিন্তু এটি প্রত্যক্ষ পরোক্ষভাবে পুরো দেশকেই সুরক্ষিত রাখতে সহায়তা করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক ধর্মীয় নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী সহ প্রত্যেকের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের মধ্য দিয়েই COVID-19 নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের কাজটি বেগবান করা সম্ভব। আমরা শেষ করতে চাই সেই পুরনো কথাটি সবাইকে মনে করিয়ে দিয়ে, মাস্ক আমার, সুরক্ষা সবার, এবং অমিক্রন বা অন্য যে কোনো ভেরিয়েন্টই আসুক না কেন, আমাদের টিকা গ্রহণের যে কাজটি চলমান আছে সেটিকে সহায়তা করতে হবে, বেগবান করতে হবে, এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুরক্ষার বিষয়টিকে শতভাগ গুরুত্ব দিতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহমুদ কমল একটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি যদি আমরা বুঝে থাকি তাহলে মাহমুদ কমল যেটি বলেছেন যে শুধু আফ্রিকা 7টি দেশ থেকে কেন কঠোর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের কথা বলা হয়েছে। সেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলেই কিন্তু তাদের বিষয়ে বাড়তি বিধিনিষেধ বা সেটি বলা হয়েছে। কমিউনিটি ট্রান্সমিশন অন্য যে কোনো দেশে অন্য জায়গাতেও যদি হয় তাহলে তাদের বেলাতেও আমরা কিন্তু একই রকম আমরা সিদ্ধান্ত নেব। তার কারণ হলো কমিউনিটি ট্রান্সমিশন আর ইম্পোর্টেড কেস কিন্তু এক নয়। ইউরোপে যেটি হয়েছে ইম্পোর্টেড কেস, ইউরোপের পরিস্থিতির দিকে আমরা গভীর মনোযোগ রেখেছি। সেখানে যদি কমিউনিটি ট্রান্সমিশন ঘটে তাহলে বাংলাদেশের 17 কোটি মানুষের জীবন জীবিকাকে নিশ্চিত করতে প্রয়োজনীয় জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষা করবার যে সিদ্ধান্ত সেইটি নিতে স্বাস্থ্য অধিদপ্তর কখনোই কুণ্ঠা করবে না। আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই যে সংক্রমণের হার বাংলাদেশে এখনো 2% নিচে, 1% সামান্য উপরে, কিন্তু এতে আমাদের আত্মতুষ্টিতে ভুগবার কোনো কারণ নেই, কারণ ঘরের দরজাতেই কিন্তু অমিক্রণ করা নাড়ছে। কাজেই আমরা যদি এই মুহূর্তে সর্বোচ্চ সতর্কতাটি অবলম্বন করি, আমরা যদি পরস্পরকে সহায়তা করি, স্বাস্থ্যবিধি আমরা শতভাগ মেনে চলি, সঠিকভাবে নাক মুখ থেকে মাস্ক ব্যবহার করি এবং অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা প্রতিপালন করি, ভ্যাকসিন কার্যক্রমকে যদি আমরা বেগবান করতে সহায়তা করি, তাহলে অবশ্যই সেটি অমিক্রন হোক অথবা অন্য কোনো ভ্যারিয়েন্টই হোক, আমরা সেটিকে যথাযথভাবে আমরা মনে করি যে সেটি মোকাবেলা করা সম্ভব। এখানে কমিউনিটিতে আমাদের সকলের প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ এবং অন্যকে অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা এবং অংশগ্রহণে সহায়তা করা, এর মধ্য দিয়েই আমরা এই পরিস্থিতিটিকে আমরা শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারবো বলেই আমরা বিশ্বাস করি। আমরা প্রস্তুত আছি। আমরা মনে করি এই প্রস্তুতির কাজটিতে আমার গণমাধ্যমের প্রিয় বন্ধুরা যারা আছেন, আপনারা বরাবরই সহায়তা করেছেন, তথ্য দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আলোচনা করেছেন, সমালোচনা করেছেন,
গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শগুলোকে ধারণ করি আমরা সামনে এগোতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো কথা আবার মনে করিয়ে দিই, মাস্ক আমার, সুরক্ষা সবার।